গল্প কি শুরু হয়ে গেল নাকি? আমাকে বাঁচাও। কোথায় গো বাবা? স্টোরি টুনস বাই 9F10। শুনবে না দেখবে, তোমার চয়েস। হাঁপাতে হাঁপাতে উঠে বসল তন্ময়। খানিক ধাতস্থ হয়ে পাশে রাখা টেবিল থেকে জল খেল। হে কি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। আগের দিনের ধরদার গল্পের ডোজটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে। যেতে হবে আরেকদিন বাকিটা শোনার জন্য। আড়মোড়া ভেঙে তন্ময় আবার শুয়ে পড়ল। খানিক্ষণ এপাশ ওপাশ করে আবার ঘুমিয়ে পড়ল। পরের দিন বিকেলবেলা সেই চায়ের দোকান। ধরতা কাঠের বেঞ্চিতে পা তুলে বসে চা খাচ্ছে। কি হে শ্যামল, তোমার বন্ধুটি কোথায়? হ্যাঁ, এই ঘটনাটার বাকিটা শোনাবো বলেই তো বসে আছি। এই তো চলে আসলো বলে আপনি চাটা শেষ করুন। ওই তো দেখতে পাচ্ছি তন্ময় হন্তদন্ত হয়ে আসছে। একটা চা। আর বলবেন না ধরদা, আপনার গল্প থোড়ি অভিজ্ঞতা তো আমাকে রাতে ঘুমোতেই দিচ্ছে না। জলদি শুরু করুন তো দেখি। বাবা শোনো তবে। সেই রাতের অভিজ্ঞতার পর তো আমি ভেবেই নিয়েছিলাম যে চাকরিটা আমি ছেড়ে দেব। সেই মতন ডকুমেন্টস রেডি করে সকালে অফিসের দিকে রওনা দিলাম। কিন্তু রাস্তায় যেতে যেতে কি যেন একটা জেদ চেপে বসলো। ম্যানেজার ভদ্রলোক, যাকে কিনা এতখানি ভালো ভেবেছিলাম, তিনি আমার সাথে এই রকম করলেন। জেনে শুনে একটা ভুতুড়ে বাড়িতে থাকতে দিলেন। এই অনাচার মেনে নেওয়া যায় না। এর শেষ আমি দেখেই ছাড়ব। রাগে গজ গজ করতে করতে অফিসে পৌঁছলাম। এসেই সেই ভদ্রলোকের কান এঁটো করা হাসি দেখে মাথাটা আরো গরম হয়ে গেল। ভেবেছেনটা কি বলুন তো? কিরকম বাড়িতে রেখেছেন আমাকে? সব সত্যি খুলে বলবেন নাকি ওপর মহলে খবর পাঠাবো? হ্যাঁ, মানে কিছুই যে বুঝতে পারছি না বাবা, খুলে বলো। বুঝতে সবই পারছেন। ওটা যে ভূতের বাড়ি তা নিশ্চয়ই আপনার অজানা নয়। ঝেড়ে কাশুন তো দেখি। খুব অবাক হয়ে ম্যানেজার ধরতার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকলো। বুঝতে পারছি আপনি সত্যিটা স্বীকার করবেন না। রইল আমার চাকরি। আমি আজ বিকালের ট্রেনেই কলকাতা রওনা দেব। তুমি ঠিক কি দেখেছো আমাকে বলতে পারো? মাঝে মাঝে ওই ঘরে থাকা টেলিফোনটা বেজে ওঠে, আর সেখান থেকে শোনা যায়, বাঁচাও, আমাকে বাঁচাও, বার করে নিয়ে যাও এই অন্ধকার থেকে। আজকাল আজকাল প্রায় রোজই ঘটে চলেছে নানা রকম সব অদ্ভুত কাণ্ড। না না, আমার দৃঢ় বিশ্বাস ওই বাড়িতে কোনো কালো ছায়া রয়েছে। প্রতিদিন প্রতি মুহূর্তে আমি তার উপস্থিতি অনুভব করি। তবে কি সে আবার ফিরে এলো? কিন্তু এতগুলো বছর যে কেউ তাকে দেখেনি, আবার কেন এলো সে? তার কি প্রতিশোধ নেওয়া এখনো বাকি? কি বলছেন বিড়বিড় করে? আমার শোনার অধিকার আছে। বাবা, আমাকে ভুল বুঝো না। আমি কোনো কিছুই লুকোতে চাইনি। তোমার ক্ষতি সাধন করার কোনো উদ্দেশ্য আমার ছিল না। আজকে আমি যে ঘটনার কথা বলবো তার সূত্রপাত আজ থেকে প্রায় 30 বছর আগে।
তুমি হয়তো বুঝতে পারছো আমি এই গ্রামের অনেক পুরনো বাসিন্দা। এই গ্রামেই আমি ছোট থেকে বড় হয়েছি। নতুন বিয়ে করে যখন লক্ষ্মীমন্ত বউ নিয়ে এলাম, ছোট্ট গ্রাম ভেঙে পড়েছিল আমাদের সেই ছোট্ট বাড়িতে। জীবনে চাহিদা কম ছিল, তাই ছোট ছোট পাওয়া না পাওয়াগুলোকে হেলায় উড়িয়ে দিয়ে বেশ সুখেই জীবন যাপন করছিলাম। কিন্তু আমাদের এত সুখ ঈশ্বর বোধহয় সহ্য করতে পারেননি, তাই অচিরেই আমাদের কপালে নেমে এলো দুশ্চিন্তার কালো মেঘ। একটা ফুটফুটে সন্তানের বড় শখ ছিল আমার আর আমার গিন্নির, কিন্তু হাজার চেষ্টা করেও সেই সুখ লাভ করতে আমরা অক্ষম ছিলাম। গ্রামে ঢি ঢি পড়ে গেল একেবারে। মাত্র কদিন আগে যে মেয়েকে ঘরে লক্ষ্মী করে তোলা হয়েছিল, সেই মেয়েকে অপয়া বলে দাগিয়ে দিতে কারোর একবারের জন্যেও বাঁধল না। আমার বাবা, মা এবং আমি যথাসাধ্য চেষ্টা করেছিলাম ওর পাশে থাকার, কিন্তু এত লোকের সাথে লড়াই করব তার সাধ্য কই? আর যাদের সাথে সেই ছোট থেকে বড় হয়েছি, যাদের বন্ধু কিংবা ভাই কিংবা গুরুজনের মতো শ্রদ্ধা করেছি, ভালোবেসেছি, তাদের বিরুদ্ধে লড়াই করার মানসিকতা আমার ছিল না। এক ঘরে করে দেয়া হলো আমাদের। আমাকে ক্ষমা করবেন, আপনাকে এইভাবে বিব্রত হতে হবে আমি ঠিক বুঝতে পারিনি। না বাবা, দোষ তোমার নয়। আসলে পুরনো দিনের কথা তো, নিজেকে সামলাতে পারিনি। আমার গিন্নির মাতৃত্ব বোধ ছিল অসীম। ঈশ্বর বোধহয় খানিক সদয় হলেন ওর উপর। একদিন পুকুর ঘাটে স্নান করতে গিয়ে সে খুঁজে পায় এক ফুটফুটে কন্যা সন্তান। মাত্র কয়েক দিনের ছিল সে, হয়তো বাঁচত না, কিন্তু আমার স্ত্রী নিজের বুকের ওমে তাকে জড়িয়ে রেখেছিল। দিন রাত এক করে তার সেবা যত্ন করেছিল। বাচ্চারা যে কত তাড়াতাড়ি বড় হয়ে যায় সে চোখে না দেখলে বিশ্বাস করা দায়। ধীরে ধীরে কোল থেকে নেমে সে হামাগুড়ি দিতে শুরু করলো। তার কলকাকলিতে ভরে উঠলো আমাদের ছোট্ট কুঁড়ে ঘর। সবই তো বুঝলাম, কিন্তু এর সঙ্গে ওই বাড়ির কি সম্পর্ক? আপনারা ওই বাড়িতে থাকতেন বলে তো মনে হয় না। বলছি বাবা, আমার সেই মেয়ে বড় হয়ে উঠতে লাগলো সকলের যত্ন ভালোবাসায়। নাম রেখেছিলাম সুপর্ণা। গ্রামের লোক ঠিক মেনে না নিলেও সেই চরম তুচ্ছ তাচ্ছিল্য থেকে আমরা মুক্তি পেয়েছিলাম। কিন্তু মেয়ে বড় হওয়ার সাথে সাথেই শুরু হলো আমার আরেক দুশ্চিন্তা। মেয়ের বাবা হিসেবে ঝক্কি তো কম নয়। এর মাঝেই কানাঘুষো শোনা গেল মেয়ে নাকি প্রেম করছে গ্রামের এক ব্যবসায়ীর ছেলের সাথে। প্রকাশ্যে নাকি তাদের মেলামেশা করতে দেখা যাচ্ছে। একদিন চেপে ধরাতে ওর মায়ের কাছে মুখ খুলল। আমাদের কোনো আপত্তি ছিল না যদিও। দুই বাড়িতে কথা বলা হলো, আর তারপর মহা ধুমধাম করে তাদের বিয়ের আয়োজন করা হলো। ধুমধাম মানে যতটা আমাদের পক্ষে করা সম্ভব ছিল আর কি। কিন্তু বিয়ের পর কি হলো বলুন, কি হয়েছিল বিয়ের পর? আজ থাক, অনেক দেরি করিয়ে দিলাম তোমার, কিন্তু আমি বলবো তোমাকে, আজ বরং কাজে যাওয়া যাক। আর আমি আজকেও থাকতে যাব সেই ভূতের বাড়ি? আমার যদি কিছু হয়ে যায় আজকালের মধ্যে, তার দায়িত্ব কে নেবে শুনি? বেশ, যতদিন না এই সমস্যার সমাধান হচ্ছে তুমি আমার বাড়িতে থাকবে।
আমি আর আমার স্ত্রী থাকি, তোমার কোনো অসুবিধা হবে না। নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে নাও বেলা পড়ার আগে। কাজ শেষে আমার সাথেই ফিরে যাবে তুমি। সেদিন কাজে আর মন বসলো না আমার। মাথার মধ্যে সেই নারী কণ্ঠের আর্তনাদ শুনতে পাচ্ছিলুম। সে এক কেমন যেন দম বন্ধ করা পরিবেশ। আমি বিকেল হবে হবে এমন সময় দপ্তর থেকে বেরিয়ে পড়লুম। মনটা একটু কিন্তু কিন্তু করলেও আজকের রাতটা আমি কোনোভাবেই ওই বাড়িতে কাটাতে পারবো না। ধীরে ধীরে এগিয়ে চললাম, আর মাথার মধ্যে একটা লিস্টই বানিয়ে নিলাম প্রয়োজনীয় জিনিসপত্রের। ঘরে গিয়ে জিনিসপত্র সব গোছগাছ করে বেরোচ্ছি, হঠাৎ দেখলাম আলোটা কেমন কেমন দপদপ করছে। বহু পুরনো আলো খারাপ হয়েছে ভেবে ঘরের বাইরে পা রাখতে যাব, আর সঙ্গে সঙ্গে লোডশেডিং। বুকটা ধক করে উঠল। মাথা ঘুরিয়ে পেছনে দেখল একটা একটা ছায়ার মতো কিছু দ্রুত চলে গেল। এ বাড়ি থেকে পালিয়ে গিয়েও কি আমার শান্তি হবে না? সঙ্গে সঙ্গেই উঠল প্রচন্ড ঝড়। হাওয়ার দাপটে দাঁড়িয়ে থাকা দায়, আর চোখের সামনে সেই ঘন কালো অন্ধকার দেখে আমার অন্তরাত্মা অব্দি কেঁপে উঠল। বাক শক্তি হারিয়ে ফেলেছি। উচিত অনুচিত কোনোটাই আর মাথায় আসছে না। একবার মনে হলো হয়তো আমি জ্ঞান হারাচ্ছি, তবুও তার মধ্যে দেখতে পেলাম ধোঁয়ার কুণ্ডলী কেমন যেন মানব শরীরের রূপ নিচ্ছে, সঙ্গে আকাশ কাঁপানো হাসি। সেই হাসি যে একবার শুনবে তার রক্ত জল হয়ে যেতে বাধ্য। উঠতে চেষ্টা করেও আমি উঠতে পারলাম না। হাসির দমকে কানের পর্দা ফেটে যাওয়ার জোগাড়। ঠিক তখনই শুনতে পেলাম কেউ যেন কানের কাছে ফিস ফিস করে বলছে, মিথ্যে মিথ্যে, বাদে পা দিয়ে ভুল করেছিস, পালা পালা এখান থেকে পালা। এই কণ্ঠ পুরুষ না নারীর তা বোঝার ক্ষমতা আমার তখন ছিল না, কিন্তু সেই স্বর যেন আমার শরীরে একটা অদ্ভুত শক্তি জাগালো। মনে হলো এখানে আমি মরবো না, আর কাপুরুষের মতো আমি পালাবো না। সব সত্যি আমাকে জানতেই হবে। কোনো রকমে টলতে টলতে ম্যানেজার বাবুর বাড়িতে পৌঁছলাম। সেই রাতের অভিজ্ঞতার কথা ভাবলে আমার গায়ে এখনো কাঁটা দেয়। আজকের দিনে দাঁড়িয়ে এসব ঘটনাকে সত্যি বলে ভাবতে বড়ই কষ্ট হচ্ছে। যাই হোক, সত্যিটা কি জানতে পারলেন? সেখানে থাকলে বুঝতে, আর যতটা লঘু ভাবছো ততটা কিন্তু নয়। মানব চরিত্র যে কতটা জটিল আর ঘৃণ্য তা তোমাদের কল্পনাতীত। সম্পূর্ণ ঘটনাটা জানতে পারলে নিজেকে মানুষ বলতে লজ্জা করবে। না না, মানে তন্ময় ঠিক সেটা বলতে চাইনি। আপনি বলুন, আমরা শুনছি। আজ থাক, হ্যাঁ, কাল আবার বসবো খন। যা, আজকেও গুল দিয়ে চলে গেল নাকি কে জানে। কালকে আর ছাড়া যাবে না। স্টোরি টুনস বাই 9F10। শুনবে না দেখবে, তোমার চয়েস।